to Bioprapti YouTube channel. In this class, we discuss about the অভিশ্রবণ টাইপস মানে অসমোসিস টাইপস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ওকে, টাইপস অফ অসমোসিস ক্লিয়ার। তো নেক্সট ক্লাসে আমরা অভিশ্রবণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম, অভিশ্রবণের ডেফিনেশন দিয়েছিলাম এবং একটা এক্সপেরিমেন্ট করতে বলেছিলাম আলু কেটে। করেছো তোমরা সবাই? হ্যাঁ, বাড়িতে মায়েরা আলু কাটে, এখন তোমাদেরকে আলু কাটার কাজ দিয়েছিলাম। মা তো অবাক হয়ে যাবে তোমাদের কাজ দেখেছি, কেন আলু কাটতে বসে গেল। অ্যাকচুয়ালি তোমরা করতে চেয়েছো কি পরীক্ষা? অসমোসিসের পরীক্ষা। হয়তো হাতে নাতে অনেকে রেজাল্ট পেয়েছো, হ্যাঁ পেয়েছো, একটা দুটো ফোন কল এসেছিল, যার ফলে আমি বুঝতে পেরেছি যে তোমাদের এই পরীক্ষাটা কিছুটা করতে পেরেছো, আবার কিছু সমস্যা হয়েছিল। ঠিক আছে, যখন আমরা স্কুল খুলবে নতুন করে আমরা এটা দেখিয়ে দেবো, হাতে নাতে করে দেখিয়ে দেবো। দেখো, তো এই অসমোসিস কাকে বলে, তার কিছু এক্সপেরিমেন্টস, অসমোটিক প্রেসার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট নোটস যেটা আমি দিয়েছিলাম তোমাদের নিট পরীক্ষার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, দ্য মুভমেন্ট অফ ওয়াটার অলওয়েজ ফ্রম লো অসমোটিক প্রেসার, ঠিকই বলছি, লো অসমোটিক প্রেসার টু হাই অসমোটিক প্রেসার রিজিয়ন। অসমোটিক প্রেসারটাকে তুমি কিভাবে ভাববে বলো তো? এইভাবে ভাবো, তাহলে ভাবতে সুবিধা হবে। অসমোটিক প্রেসারটাকে তুমি তেষ্টা হিসাবে ভাবো, থ্রাস্টি। তাহলে তুমি যত বেশি থ্রাস্টি, তোমার অসমোটিক প্রেসার তত বেশি। ওকে, এইভাবে ভাবো, ভাবতে সুবিধা হবে। মানে তোমার তৃষ্ণার্ত তুমি কতটা, সেটা অসমোটিক প্রেসার। আমি বেশি তৃষ্ণার্ত, অর্থাৎ আমার ওপি হাই, তুমি কম তৃষ্ণার্ত, মানে তোমার ওপি লো। তা তোমার কাছে এক গ্লাস জলটা আছে, তুমি তখন তুমি নিজে খাবে না আমায় খাওয়াবে, তখন বলবে স্যার আপনি জলটা নিন, কারণ আপনার ওপিটা এই মুহূর্তে হাই, বা আপনার তৃষ্ণাটা এই মুহূর্তে হাই আছে। ওকে, ঠিক কিনা? তাহলে লো ওপি টু হাই ওপি। আবার পোটেন্সিয়ালিটির উপর ভিত্তি করে যদি ভাবো, হাই ওয়াটার পোটেন্সিয়ালিটি, তোমার কাছে ওয়াটার বেশি আছে তো নাকি? হাতে গ্লাসটা, কার হাতে জল আছে? তোমার হাতে জলটা আছে। তাহলে তোমার কাছে জলের পোটেন্সিয়ালিটি, হাই ওয়াটার পোটেন্সিয়াল তোমার রিজিয়ন থেকে, বা হাই যেটা বলছি আর কি অসমোটিক পোটেন্সিয়াল থেকে তুমি কাকে জল দিচ্ছ? আমাকে জলটা দিচ্ছ, আমার লো অসমোটিক পোটেন্সিয়াল। ওই জন্য বলেছিলাম অসমোটিক প্রেসারের সঙ্গে অসমোটিক পোটেন্সিয়াল নিউমেরিক্যালি সেম হলেও চিহ্নগতভাবে সাইনের দিক থেকে কি হয়েছে ডিফারেন্ট। একটা নোট দিয়েছিলাম, যেটা তোমাদের এক্সপেরিমেন্ট দেখাবো। আমি যখন এর অসমোসিস সংক্রান্ত কোশ্চেন আলোচনা করব, তখন আমরা দেখাবো কিরকম ধরনের কোশ্চেন এখান থেকে আসে। ওকে, আমরা কয়েকটা বলেছিলাম কোশ্চেন, সেগুলো তোমরা কমপ্লিট করেছো। আজকে এসো টাইপস অফ অসমোসিস। খুব সুন্দর একটা পড়াশোনা। এই টাইপস পড়াতে গেলে মাথায় রাখতে হবে কোষকে নিয়ে। আমরা যাবতীয় যা ভাবনা চিন্তা করছি, সেটা একটা কোষকে নিয়ে ভাবনা চিন্তা করবো। ধরো এটা একটা সেল, এই সেলকে নিয়ে ভাবনা চিন্তা করবো। তাহলে সেলের একটা পরিবেশ, এবং একটা আউটার পরিবেশ, মানে পরিবেশ এনভায়রনমেন্টের একটা পরিবেশ, বা এনভায়রনমেন্টাল একটা সলিউশন, তার একটা পরিবেশ। ঠিক আছে, তো সেলের এটাকে আমি আপাতত কোষ পর্দা বলছি। এই যেটা এঁকেছি, এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা। সেলের ভেতরে আমরা কি জানি? একটা ভ্যাকুওল থাকে, একটা ভ্যাকুওলও থাকে। এটা কি ভ্যাকুওল? ভ্যাকুওলের বাইরে এই পর্দাটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। হ্যাঁ, তোমরা কেউ কেউ বলেছো যে সেল চ্যাপ্টারটা একবার পড়ালে ভালো হয়। অবশ্যই আমি সেলটাও পড়াবো তোমাদের। তো এই যে পুরো ব্যাপারটা কোষ পর্দার মধ্যে, এই ঘটনাটাকে আমরা কি বলি? এটা হলো সাইটোপ্লাজম। আর এখানে নিউক্লিয়াসও থাকে। এটা নিউক্লিয়াস যদি হয়, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, এই নিয়ে আমরা সাইটোপ্লাজম আর এর সঙ্গে যেটা এই ডটটা করলাম, এটা নিউক্লিয়াস, এই নিয়ে হয় প্রোটোপ্লাজম। ঠিক কি না? প্রোটোপ্লাজম। আমরা যাবতীয় যা ভাবনা চিন্তা করছি, বলছি কাকে দিয়ে আমরা ভাবনা চিন্তা করছি? সেলকে দিয়ে। যে একটা সেল দেখতে পেয়েছো, সেলের ছবি এঁকেছি আমরা, এটা নিউক্লিয়াস, এটা সেল। এই সেলের এই কোষ মধ্যস্থ যে পরিবেশটা আছে, প্রোটোপ্লাজমিক যে কনসেন্ট্রেশনটা আছে, সেটা আমি বলছি না কি আছে। ধরো এই সেলটাকে আমি রেখেছি, এই সেলের সাপেক্ষে তুমি বলবে কি হয়। এই সেলটাকে আমি ডিপ করেছি, সেলটাকে আমি রেখেছি একটা সলিউশনে, আমি বলছি না কিন্তু এই সলিউশনটা কি সলিউশন আমি বলবো না, বা এর ভেতরে প্রোটোপ্লাজমের মধ্যে কি সলিউশন আছে সেটাও আমি বলবো না, তোমরা বলবে। তবে আমি বুঝতে পারবো ঠিকঠাক পড়াতে পেরেছি বা তোমাদেরকে বোঝাতে পেরেছি। একটা সেলকে আমি একটা সলিউশনের মধ্যে ডিপ করেছি, আমি বলছি না সলিউশন, একটা সলিউশন, কিন্তু হাই না লো, কোনটা কি হাই না লো তুমি বলবে। কোষ পর্দা, অর্ধবৃত্ত পর্দা, ফাইন। ওকে, এখন
কিছুক্ষণ পর দেখতে পেলে যে ঘটনা ঘটেছে কোষ, আচ্ছা যদি আমি এটাও করি, এর বাইরে একটা প্রাচীর আছে, এর বাইরে একটা কোষ প্রাচীরও আছে, এটা ছিল কোষ প্রাচীর। কিছুক্ষণ পর দেখলে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ এই কোষ প্রাচীর দেখতে পেয়েছো, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একদম এটা টান করেছিল, এই কোষ পর্দাটা একদম গায়ে লেগেছিল, এখন যেটা দেখতে পাচ্ছ কোষ পর্দাটা একটু গুটিয়ে গেছে, অর্থাৎ কোষ প্রাচীর থেকে সরে এসছে। দেখো কোষ প্রাচীর থেকে সরে এসছে, ঠিক কিনা? কোষ প্রাচীর থেকে একটু সরে এসছে। as usually vacuole, as usually nucleus। তাহলে কি ঘটেছে? এটা প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে গেছে। কি ঘটেছে নোট করো, কি ঘটেছে ঘটনাগুলো নোট করো। প্রোটোপ্লাজম এর সংকোচন, ঠিক বলেছি, 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা কি ঘটেছে? প্রোটোপ্লাজমের সংকোচনজনিত কারণে প্রোটোপ্লাজমটা কি করেছে? এক্সট্র্যাক্ট করে গেছে সেল ওয়াল থেকে, মানে কোষ পর্দা সহ প্রোটোপ্লাজমটাকে ঘিরে রাখে, সেটা কি হয়ে গেছে? কোষ প্রাচীর থেকে সরে এসছে। কোষ পর্দা কোষ প্রাচীর থেকে আলাদা হয়ে গেছে, বলতে কি ব্যাপারটা বলতে চাইছি বুঝতে পারছো? মানে কোষ পর্দাকে গুটিয়ে গেছে, কোষ পর্দা থেকে সরে এসেছে, কোষ পর্দাটা কোষ প্রাচীর থেকে সরে এসেছে, দেখতে পাচ্ছ এই ছবিটা, ভালো করে বোঝো, এই ব্যাপারটা হয়েছে, একটু সরে এসেছে, সংকুচিত হয়ে গেছে এবং সরে এসেছে। আচ্ছা, এটার ব্যাখ্যা করতে বললাম, দুটো ঘটনা তুমি দেখলে, সায়েন্স পড়ছো, প্রথমে এক্সপেরিমেন্ট, তারপর তার রেজাল্ট, তারপর তার তোমার পর্যবেক্ষণ, তারপর সিদ্ধান্তে আসতে হবে। তাহলে তুমি এক্সপেরিমেন্টটা করতে গিয়ে দেখতে পেলে এই ধরনের কিছু ঘটনা দেখতে পাচ্ছ, তুমি সিদ্ধান্তে কি আসছো? এটা কেন ঘটেছে? নিশ্চয়ই স্যার এই প্রোটোপ্লাজম থেকে জল বেরিয়ে গেছে, এটা সংকুচিত কেন হলো? নিশ্চয়ই প্রোটোপ্লাজম থেকে স্যার জল বেরিয়ে গেছে। তাহলে প্রোটোপ্লাজম ফুল অফ ওয়াটার, আমরা জানি ম্যাক্সিমাম প্রোটোপ্লাজমের উপাদানটাই হচ্ছে ওয়াটার। প্রোটোপ্লাজম থেকে জল বেরিয়ে গেছে, সিম্পলি আমি জলই বললাম, ওয়াটার বেরিয়ে গেছে, প্রোটোপ্লাজম থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা, কোনো সেল থেকে জল বেরিয়ে যাওয়াটাকে, কোনো কিছু বেরিয়ে যাওয়াকে কি আমি এক্সিট বলি না, তাহলে এক্স, যখন কোনো ধরো তুমি আমাকে পড়তে এখন আর পড়ছো না, আমার স্কুলে পড়তে এখন আর পড়ছো না, তাহলে তুমি এক্স স্টুডেন্ট হয়ে গেছো, তাই না? তাহলে সেরকম কোষের মধ্যে, কোষের প্রোটোপ্লাজমস্থ যে জল, সেই জলটা কি হচ্ছে এখন কোষ থেকে বেরিয়ে যাচ্ছে কোষ পর্দার মধ্য দিয়ে, তাহলে এটা একটা অসমোসিস। এবং যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, এক্স কতটা আসছে, সুতরাং এটা একটা এক্স অসমোসিস। তাহলে এটা গেল অসমোসিসের প্রথম টাইপস, দ্যাট ইজ এক্স অসমোসিস। তাহলে অসমোসিসের আরেকটা টাইপ দেখাবো, দুটো টাইপ হয়, একটা এক্স অসমোসিস আমি দেখালাম। এক্স অসমোসিস মানে কি? কোষ থেকে জল বেরিয়ে যাওয়া, কোষের প্রোটোপ্লাজমস্থ জল কোষ পর্দার মধ্য দিয়ে বহিঃ পরিবেশে চলে যাওয়া। এবার আমার কোশ্চেনটা, অসমোসিস আগের ক্লাসে পড়েছো, এখনো প্রায় কিছুটা আমি বললাম, এবার বলো প্রোটোপ্লাজমের সাপেক্ষে, এই যে প্রোটোপ্লাজমের সাপেক্ষে এই যে সলিউশনটা, বহিঃ পরিবেশের সলিউশনটা, ঘনত্বের কি তফাৎ ছিল একটু ভাবো। কোনটা বেশি ঘন ছিল? সিম্পল, কোনটা বেশি ঘন ছিল, কোনটা কম ঘন ছিল? মনে করে দেখো, সংজ্ঞাটা মনে করো, স্যার বলেছিলেন যে ওয়াটার মুভ করছে কোষ থেকে বাইরের দিকে, তাহলে ওয়াটার মুভমেন্টটা কোথায় হয়? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণ। তার মানে ক্লিয়ার হয়ে গেল স্যার, প্রোটোপ্লাজমের ঘনত্বটা কম ছিল এবং সলিউশনের ঘনত্বটা প্রোটোপ্লাজমের সাপেক্ষে বেশি ছিল।
ঠিক বোঝাতে পারলাম? ঠিক বোঝাতে পারলাম? অর্থাৎ কোষটাকে আমি কোষের সাপেক্ষে হাইয়ার কনসেন্ট্রেশন সলিউশনে ডিপ করেছিলাম, ডুবিয়ে রেখেছিলাম, যে সলিউশনটাকে কোষের সাপেক্ষে হাইপারটনিক বলা হয়, হাইপারটনিক সলিউশন। আবারও বলছি, কোষের সাপেক্ষে হাইপারটনিক সলিউশন। এখন যখন হাইপারটনিক কথাটা বললে তখনই একটা এক্সট্রা পড়াশোনা তোমরা করে নাও, খুব সহজে মজা করে পড়াবো। দেখো, সলিউশন তিন রকমের হয়, একটা আইসোটনিক, একটা হাইপোটনিক, একটা হাইপারটনিক। ঠিক তিন রকম খাওয়া দাওয়ার মতো। আগে খাওয়া দাওয়া দিই, উদাহরণটা দিই। ঠিক তিন রকম খাওয়া দাওয়ার মতো। তুমি যখন তোমার বাড়িতে খাচ্ছ, যা খিদে তাই খেয়েছো, তোমার বাড়িতে কোনো চাপ নেই, তোমার যা খিদে তুমি তাই খেয়েছো, সেটাকে বলা হয়, তাহলে যা খিদে তুমি তাই খেয়েছো সেটাকে বলা হয় আইসোটনিক খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? আইসোটনিক খাওয়া দাওয়া। এবার তুমি ফার্স্ট টাইম তুমি বন্ধুর বাড়িতে গেছো, সেখানে গিয়ে একটু লজ্জা পাচ্ছ, ঠিক কি না? বা ভাবছো যে আমি শরীর খারাপ হয়ে যা, খেয়ে দে, বেশি খেয়ে দে। তখন তুমি কি করলে, তোমার যা খিদে তার থেকে একটু কম খেলে, একটু লজ্জা পেয়েছো প্রথম গিয়ে। ফার্স্ট টাইম বন্ধুর বাড়িতে গেছে, সেকেন্ড টাইম যখন যাবে তখন তো বুঝতেই পারছো কি হবে, তাই না? তাই যখন ফার্স্ট টাইম গেছো তখন কি হয়েছে, তোমার একটুখানি যা খিদে ছিল তার থেকে একটু কম খেয়েছো ফর ইউর সেফটি। তুমি পরের কথাটা ভেবেছো, শরীর খারাপ হয়ে যায়, একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে, বন্ধুর বাড়িতে এসেছি, ঠিক কি না? তখন একটু যা খিদে তোমার, মনে রাখবে যেটা বলছি, যা খিদে তার সাথে কিন্তু কম খেয়েছো, সেটা কি খাওয়া দাওয়া হলো? হাইপোটনিক খাওয়া দাওয়া। ঠিক আছে? বাংলায় বলে এটা হচ্ছে সমসারক। আগের যে বাড়িতে খাওয়া দাওয়াটা ছিল সমসারক খাওয়া দাওয়া। হাইপোটনিক লঘু সারক, একটু কম খাচ্ছ, লঘু সারক খাওয়া দাওয়া। হাইপারটনিক, এবার কি হয়েছে, সেই বন্ধুটা দিদির বিয়েতে গেছো, সেই বন্ধুটা দিদির বিয়েতে তোমাকে নেমন্তন্ন করেছে, তার বাড়িতে তখন খেতে গেছো। বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, যেটা সাধারণত হয়, বিভিন্ন পদ রান্না হয়েছে, বিভিন্নভাবে খেয়ে যাচ্ছ। এরপর আসছে রিকোয়েস্ট। তাহলে বিশেষ শর্তগুলো এবার আসছে। বন্ধু এসে বললো, এই আমার বন্ধু পরিবেশনের লোকটাকে বললো, একে আরো দুটো মাংস দাও। এরপর বন্ধুর বাবা এসে বললো, এই তোমরা খাচ্ছ না, আরো দুটো মিষ্টি দাও। তাহলে তখন তোমার কি হচ্ছে, যা খাওয়া দাওয়া হয়ে গেছে, নর্মাল হয়ে গেল তোমার। এরপর তোমাকে বিশেষ শর্ত, ওই যে বন্ধুর রিকোয়েস্ট, বন্ধুর বাবার রিকোয়েস্ট, বন্ধুর দিদির রিকোয়েস্ট, হয়তো দিদিও ঘুরতে চলেছে প্যান্ডেলে, তখন দিদির রিকোয়েস্টে আরো খাওয়া দাওয়া করছো বিশেষ শর্তে। যখন এই বিশেষ শর্তে তোমার নর্মাল যে খাওয়া দাওয়া তার থেকে অধিক পরিমাণে খাচ্ছে, তখন তাকে বলা হয় কি, অতিসারক বা হাইপারটনিক খাওয়া দাওয়া। ঠিক আমাদের তিন রকম সলিউশনের মতো। সো সিম্পল ইজ দ্যাট। অর্থাৎ একটা দ্রাবক আছে, তাতে ঠিক যতটা পরিমাণ দ্রাবক, একটা দ্রাবক আছে, ঠিক তাতে যতটা পরিমাণ দ্রবীভূত হয়ে একটা সমসত্ব দ্রবণ তৈরি করার কথা ছিল, সেই দ্রবণটা, সেইটাই যদি দ্রবীভূত থাকে, ধরে নাও এটা একটা, আমি বললাম ওয়াটার, এতে সুন্দরভাবে 5 গ্রাম মতো চিনি গুলতে পারে, 5 গ্রাম মতো সুগার এতে গুলতে পারে। গুললে সব জায়গার টেস্ট সমান পাবে, দ্রবণটা একদম সুন্দর হবে। তাহলে তাকে বলা হচ্ছে আইসোটনিক। যদি 5 গ্রামই দ্রবীভূত হয়ে থাকে, তাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। বুঝে গেল ব্যাপারটা? আমি বললাম এই ওয়াটারটার 5 গ্রাম ক্যাপাসিটি, সেই 5 গ্রামটাই গুলেছো, তাহলে সেটা আইসোটনিক বলা, আইসোটনিক সলিউশন হবে। ঠিক আছে? হাইপোটনিক সলিউশন কখন হবে? যখন তুমি এতে 2 গ্রাম সুগার গুলেছো, অর্থাৎ 5 গ্রাম হাইয়েস্ট ক্যাপাসিটি। 5 গ্রাম হচ্ছে কি ক্যাপাসিটি? হাইয়েস্ট ক্যাপাসিটি। 5 গ্রামের কম গুলেছো, তখন তাকে কি বলা হচ্ছে, তোমার হাইপোটনিক সলিউশন। অর্থাৎ একটা দ্রবণ, একটা দ্রাবক সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত করার ক্ষমতা রাখে, তার থেকে যদি কম পরিমাণ দ্রবীভূত থাকে, এবং তার ফলে যে দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় লঘুসারক দ্রবণ। এবং চলেছে অতিসারক দ্রবণের সংজ্ঞায়, বিশেষ শর্ত সাপেক্ষে। বারবার ধরে বলছি, ওই খাওয়া দাওয়াটা কিন্তু তুমি নর্মাল করো না, বিশেষ শর্তের সাপেক্ষে করেছো। বিশেষ শর্ত সাপেক্ষে যখন কি হয়, ওই দ্রাবকটার যত পরিমাণ দ্রবীভূত করার ক্ষমতা ছিল, তার থেকে যদি অধিক পরিমাণে এবার তুমি যদি 10 গ্রাম দ্রবীভূত করার চেষ্টা করো, তাহলে কি হবে, কিছুটা পরিমাণ কি হয়ে যাবে, অধক্ষিপ্ত হয়ে যাবে। 5 গ্রাম দ্রবীভূত হবে, বাকিটা কি হয়ে যাবে, অধক্ষিপ্ত হয়ে যাবে, ঠিক কি না? বা 7 গ্রাম করো, 2 গ্রাম অধক্ষিপ্ত হয়ে যাবে, তখন তাকে বলা হয় অতিসারক দ্রবণ। তাহলে অতিসারক দ্রবণে একটা কথা তোমাকে নোট করতে হবে, বিশেষ শর্ত সাপেক্ষে।
এই বিশেষ শর্তটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমাকে বলতে হবে। বিশেষ শর্ত সাপেক্ষে না হলে কিন্তু অতিসার দ্রবণের সংজ্ঞাটা ভুল হয়ে যাবে। তাহলে বিশেষ শর্ত সাপেক্ষে একটা দ্রাবকের ঠিক যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করার ক্ষমতা থাকে তার থেকে যদি অধিক পরিমাণে দ্রাব দ্রবীভূত করা হয় তাকে বলা হয় অতিসার দ্রবণ। এর ফলে কিছুটা পরিমাণ দ্রাব অদক্ষিপ্ত হয়ে যায়, ঠিক কি না? এই ঘটনাটা হয়। তাহলে সলিউশন বুঝতে পারলে 3 রকমের সলিউশন। তাহলে এবার বলো এই টার্ম দিয়ে ভাবো স্যার নিশ্চয়ই। তাহলে প্রথম এক্স অসমোসিসের ক্ষেত্রে এটা যদি সেল হয়, সেলের কনসেন্ট্রেশন হাইপোটনিক। বাইরের পরিবেশের সলিউশন, বাইরের যে সলিউশনটা সেটা কি ছিল? হাইপার। আমি একটা এতক্ষণ ধরে কেন বোঝালাম? কারণ এর পরেরটা আমাকে বোঝাতে বেশি সময় লাগবে না। তাহলে এটা বুঝতে পেরে গেলে নিশ্চয়ই। টাইপসের প্রথম পেলে এক্স অসমোসিস, 2 নম্বর পাবে এন্ড অসমোসিস। বা এন্ডোসমোসিস। ওকে, তো এটাতে কি পাচ্ছ? ভেতরে প্রবেশ করছে, এক্স মানে বেরিয়ে যাচ্ছে, এন্ডো মানে ভেতরে প্রবেশ করা। ওকে, তাহলে এর ফলে যেটা হবে, এর ফলে তুমি কি পাচ্ছ? সেলের সাপেক্ষে, এটা সেলের সাপেক্ষে বাইরেরটা, সেলের কনসেন্ট্রেশন কি হবে তখন? কোষের মধ্যে জল প্রবেশ করতে হবে, তাহলে সেলের কনসেন্ট্রেশন হবে হাইপারটনিক সলিউশন। আর সেলের বাইরে যে সলিউশনটা আছে যার মধ্যে সেলটাকে ডুবিয়েছো সেটাকে হবে হাইপোটনিক। কি বুঝতে পারলাম? কোনো অসুবিধা হলো এন্ডোসমোসিস বুঝতে? তাহলে এন্ডোসমোসিস অ্যাকচুয়ালি বাইরের পরিবেশের ঘনত্ব হবে হাইপোটনিক, কোষের ভেতরের ঘনত্ব হবে হাইপারটনিক, তবে জলটা প্রবেশ করবে। আচ্ছা, এবার তাহলে টাইপস হয়ে গেল। টাইপসটা পড়তে গিয়ে আমি যখন এক্স অসমোসিস পড়লাম তখন দেখলাম এই কুঞ্চনটা হলো, প্রোটোপ্লাজমের কুঞ্চন হলো না, সংকোচন হলো না। এক্স অসমোসিস যখন পড়লাম কোষ থেকে জলটা বেরিয়ে গেল, কোষটা শ্রিঙ্ক করে গেল। এই শ্রিঙ্কেজ করার এই ঘটনাটাকে কি বলে জানো? এই ঘটনাটাকে বলা হয় প্লাজমোলাইসিস। তাহলে এই যে শ্রিঙ্কেজ অফ প্রোটোপ্লাজম টেকস প্লেস হোয়েন এ সেল, যখন একটা সেল ডিপ করা হচ্ছে কোথায়? হাইপারটনিক সলিউশনে, কোষটার সাপেক্ষে, তখন প্রোটোপ্লাজমটা শ্রিঙ্ক করে যাচ্ছে। এই শ্রিঙ্ক করার যে ঘটনাটা তাকে বলা হয় প্লাজমোলাইসিস। খুব মারাত্মক একটা ইভেন্ট যেটা অসমোসিসের সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। এই প্লাজমোলাইসিস দেখো খুব সুন্দর, 3 টাইপস মেনলি, যদিও তোমাদের ক্ষেত্রে অনেক বইতে অনেক রকম ভাবে 2 টাইপসও দেওয়া থাকে। ওকে, তো প্লাজমোলাইসিস জেনারেলি 3 টাইপস। প্লাজমোলাইসিস আর 3 টাইপস যেটা বলছিলাম। 1 নম্বর চলে এসো লিমিটিং প্লাজমোলাইসিস। খুব ইম্পর্টেন্ট নোট এটা নিট পরীক্ষার্থীদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ 11 এর ক্ষেত্রেও লাগবে, অলসো তোমাদের 9 তোমরাও জেনে রাখো, ঠিক আছে? সব কিছু জেনে রাখতে হবে। একটা হলো ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, আর থার্ড এভিডেন্ট প্লাজমোলাইসিস। এভিডেন্ট বা চূড়ান্ত প্লাজমোলাইসিস। ওকে, 3 টাইপস অফ প্লাজমোলাইসিস তুমি পাচ্ছ। ওদের বইতে মেনলি ইনসিপিয়েন্ট আর এভিডেন্টটাই বেশি উল্লেখ করা থাকে। লিমিটিং প্লাজমোলাইসিসটা আমি একটা এক্সট্রা বললাম। দেখো তোমরা 3টে ফরম্যাটই পড়ো। লিমিটিং প্লাজমোলাইসিস 3টে ঘটনায় আমি বলে যাব। লিমিটিং প্লাজমোলাইসিস মানে যেখানে ওই এক্স অসমোসিসের ঘটনাটা ঘটছে, এর ফলে কোষের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে যে রসস্ফীতি যেটা ছিল আর কি, প্রোটোপ্লাজমের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট করে থাকার জন্য যে চাপ ছিল, একটা প্রেসার ছিল, সেই প্রেসারটা কমে যায়। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে জলের যে একটা জল থাকার জন্য একটা যে রসস্ফীত চাপ ছিল, যেটাকে আমরা বলি টার্গার প্রেসার, TURG, আর টার্গার প্রেসার। এটা কি বললাম? প্রোটোপ্লাজমের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম তার মধ্যে যে জল ওয়াটার আছে, ওয়াটার থাকার জন্য কারণে যে প্রেসার তাকে বলা হয় টার্গার প্রেসার। সেই টার্গার প্রেসারটা একদম প্লাজমোলাইসিসের একদম প্রথমের দিকে কি হয়? টার্গার প্রেসারটা লো হয়। এর ফলে সেলটার আকৃতিগত হবে, সেলটার আকৃতি একটু শ্রিঙ্ক করে।
lowering the turgor pressure of cell and the cell size become minimum, cell size become reduced. This very condition is known as limiting plasmolysis. নর্মাল যে প্লাজমোলাইসিস সেটা তুমি এখন এতে কিছুই বুঝতে পারবে না। এরপর দেখো তুমি বুঝতে পারবে ইনসিপিয়েন্ট যখন যাবে। ইনসিপিয়েন্ট কি? এরপরে ইনসিপিয়েন্ট এসে পরের ধাপে জাস্ট স্টার্টিং অফ প্লাজমোলাইসিস, জাস্ট স্টার্টিং অফ প্লাজমোলাইসিস অর্থাৎ প্লাজমোলাইসিসটা শুরু হতে আরম্ভ করেছে। এই ধর একটা সেল, তুমি এখানে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, কোষ পর্দাটা টান টান করে গায়ে গায়ে লেগে আছে। কোষ পর্দাটা তুমি এখন দেখতে পাচ্ছ না, ডিস্টিং করতে পারছো না, আমি সবুজ কালার দিয়েই করলাম। কোষ পর্দার প্রোটোপ্লাজমটা খুবই স্ফীত, তাই প্রোটোপ্লাজমটা একদম কোষ প্রাচীরের সঙ্গে, সেল ওয়ালের সঙ্গে লেগে আছে। এরপর যখন জাস্ট স্টার্টিং, আমি বলছি একদম প্রাইমারি স্টেজ অফ, এটা অলসো বলতে পারো প্রাইমারি স্টেজ অফ প্লাজমোলাইসিস। এই স্টেজে গিয়ে কি হয়েছে দেখো, আমি ছবিটা আঁকলি তুমি বুঝতে পেরে যাবে। এই সেল ওয়াল থেকে কোষ পর্দাটা জাস্ট এক্সট্রাক্ট করতে শুরু করেছে। দেখো ম্যাক্সিমাম পয়েন্টে এখানে কোষ পর্দাটা গায়ে গায়ে লেগে আছে কোষ প্রাচীরের। কিছু কিছু জায়গায় কি হয়েছে, কোষ প্রাচীর থেকে কোষ পর্দাটা শ্রিঙ্ক করে গেছে, গুটিয়ে নিয়েছে। ওকে, দিস ইজ কল্ড, এটা ভ্যাকুয়াল তো অবশ্যই আছে, দিস ইজ কল্ড ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। ক্লিয়ার হলো? আর সর্বশেষ হচ্ছে এভিডেন্ট। এর পরেরটা এভিডেন্ট হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরে যেটা হবে ডিউরিং এক্স অসমোসিস, জল প্রচন্ড পরিমাণে বেরিয়ে গিয়ে একদম শ্রিঙ্ক করে গেছে। দেখো সব পয়েন্টেই তুমি কোষ প্রাচীর থেকে কোষ পর্দাটাকে পার্থক্য করতে পারবে, আলাদা হয়ে গেছে। এটাকে বলা হয় এভিডেন্ট বা চূড়ান্ত প্লাজমোলাইসিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে প্লাজমোলাইসিস কি কারণে ঘটে? প্লাজমোলাইসিস ডিউরিং এক্স অসমোসিস। তাহলে এক্স অসমোসিস কাকে বলে তোমরা পড়েছো এই ক্লাসের প্রাথমিক দিকে, আমরা আলোচনা করেছি এক্স অসমোসিস কাকে বলে, এক্স অসমোসিসের জন্য কি শর্ত হওয়া উচিত, এগুলো সব কটা পরীক্ষায় কোশ্চেন আসে। দ্য টাইপস অফ প্লাজমোলাইসিস পরীক্ষায় কোশ্চেন আসে, সরি টাইপস অফ অসমোসিস পরীক্ষায় কোশ্চেন আসে। দুটো টাইপস পেলে, এক্স অসমোসিস আর এন্ড অসমোসিস। এক্স অসমোসিসের ক্ষেত্রে প্রত্যেকটা শর্ত কোশ্চেন আসে, কোষের ঘনত্ব কি হবে, এন্ড অসমোসিসের ক্ষেত্রে কোষের ঘনত্ব কি হবে। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। ধরে নাও এ সেল আর বি সেল, দুটো পাশাপাশি সেল আছে। এ সেল বি সেলকে মুভমেন্ট অফ ওয়াটার এ টু বি এর দিকে হচ্ছে, তাহলে এ সেলের কনসেন্ট্রেশন কি বা বি সেলেরই কনসেন্ট্রেশন অফ সলিউশন কি, বুঝতে পারলে ব্যাপারটা? তুমি বুঝতে পারছো এ থেকে বি এর দিকে হচ্ছে মানে এ সেলের কনসেন্ট্রেশন লো, বি সেলের কনসেন্ট্রেশন কি হাই হবে। এরকম ধরনের কোশ্চেন আছে। এ আর বি একই রকম ভাবে এ সেল বি সেলকে ওয়াটার দিচ্ছে, এ সেলের ওপি কি, বি সেলের ওপি বা কি? এ সেলের ওপি লো, বি সেলের ওপি হাই, অসমোটিক প্রেসার। ওকে, আবারও এ সেল বি সেলকে ওয়াটার দিচ্ছে, অসমোটিক পোটেনশিয়ালিটির উপর ভিত্তি করে, অসমোটিক পোটেনশিয়াল এ সেলের হাই, বি সেলের লো। এরকম ধরনের কোশ্চেন আসে, বুঝে গেল ব্যাপারটা? তাহলে এক্স অসমোসিস জনিত কারণে কি বললাম, প্লাজমোলাইসিস হয়। তাহলে উল্টো তোমাদের মাথায় কোশ্চেন ঢুকছে, তাহলে স্যার এন্ড অসমোসিসের জন্য কি হয়, বা ফর এন্ড অসমোসিস কি হতে পারে? যদি এক্স অসমোসিসে বলে জল বেরিয়ে যায়, তাহলে এন্ড অসমোসিসে বলে কোষের মধ্যে জল ঢোকে তো নাকি, তাহলে স্ফীত হয়ে যাবে তো প্রোটোপ্লাজমটা, স্ফীত হয়ে যাবে এবং পাত্রে ওয়ালের একটা প্রেসার দেবে না, পাত্রের দেওয়ালে একটা চাপ দেবে না, যেটা বলছিলাম ঠিক এরকম একটা ঘটনা। ধরো এটা একটা ওয়াল,
এখন তো এই প্রোটোপ্লাজমটা সিঙ্ক করে গেছে। এরপর যেটা হচ্ছে, একে আমি একটা কিসে ডুবিয়েছি, হাইপোটনিক সলিউশনে ডুবিয়েছি কোষটাকে, তখন কোষের মধ্যে জল প্রবেশ করছে, অর্থাৎ কিছুক্ষণ পরে আমি দেখতে পাবো এরকম একটা অবস্থা পাবো, এরকম একটা অবস্থা পাবো। যখন দেখতে পাবো এই প্রোটোপ্লাজমটা আস্তে আস্তে স্ফীত হচ্ছে এবং পরিষ্কারভাবে পাত্রের দেওয়ালে, পাত্র মানে অ্যাকচুয়ালি এখানে সেল ওয়ালের উপর একটা চাপ সৃষ্টি করছে, যে চাপটাকে আমরা কি বলেছিলাম, এই প্রেসারটাকে আমরা কি বলেছিলাম, টার্গার প্রেসার বা রসস্ফীত চাপ বা টিপি। তখন এই সেলটা তো ফেটে যেতে পারে নাকি, তখন সেলটাও তার এই যে প্রেসারটা আসছে টার্গার প্রেসারটাকে প্রতিহত করার জন্য কোষ প্রাচীরটাকে সাহায্য করছে, কোষ প্রাচীরটা একটা প্রেসার দিচ্ছে এগেনস্টে। কি প্রেসার দিচ্ছে টার্গার প্রেসার এগেনস্টে? ওয়াল প্রেসার দিচ্ছে, সেল ওয়াল, তাই ওয়াল প্রেসার, যার ফলে কোষটার আকারটা ঠিক থাকছে। ঠিক কিনা ব্যাপারটা? আমার এখানে মুখ্য বক্তব্য ওটা না, আমি প্রেসারগুলো এখানে শিখিয়ে দিতে পারলাম। টার্গার প্রেসার, ওয়াল প্রেসার, আগে পড়েছে অসমোটিক প্রেসার, অসমোটিক পোটেনশিয়াল, এইগুলো সব প্রেসারগুলো তোমার লাগবে। এখন আমি যেটা বলতে চাইছি, তাহলে এটা তো বুঝতে পারলে যে আমি যদি কোষটাকে প্লাজমোলাইজড একটা সেলটাকে আমি তার সাপেক্ষে হাইপোটনিক সলিউশনে ডিপ করি, তাহলে কোষের মধ্যে জল প্রবেশ করবে এবং একই রকম ভাবে প্রোটোপ্লাজমটা স্ফীত হয়ে যাবে। এই স্ফীত হয়ে যাওয়ার ঘটনাটাকে কি বলা হয়? ডিপ্লাজমোলাইসিস। তাহলে এর বিপরীত ঘটনা ডিপ্লাজমোলাইসিস। কি বলা হয়? ডিপ্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস কাকে বলে বুঝতে পেরেছো, টাইপস গুলো বলেছো। এটাকে বলা হয়, এই ঘটনাটাকে মানে প্লাজমোলাইসিসের উল্টো ঘটনাটাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। তাহলে ডিপ্লাজমোলাইসিস কখন ঘটবে, কোন টাইমে ঘটবে? যখন এন্ড অসমোসিস হবে। শর্তগুলো একই রকম ভাবে করে নেবে। বোঝা গেল ব্যাপারটা? কি কি পড়লে তাহলে এই ক্লাসে আমরা কি কি শিখলাম? অসমোসিসের টাইপ সম্বন্ধে শিখলাম, এক্স অসমোসিস, এন্ড অসমোসিস। টাস্কগুলো বলে দিলাম, বলে দিচ্ছি আমি, নোট করবে। 3 নম্বর টাস্ক কি বললে? এক্স অসমোসিসের সঙ্গে একটা রিলেটেড ঘটনা প্লাজমোলাইসিস এন্ড অলসো দ্য টাইপস অফ প্লাজমোলাইসিস। ঠিক কি না? পরবর্তী ইভেন্টে গিয়ে তুমি কি পড়লে? এন্ড অসমোসিসের সঙ্গে জড়িত একটা ঘটনা, যার নাম কি? ডিপ্লাজমোলাইসিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই সমস্ত পড়াশোনাটাকে তোমরা সুন্দরভাবে শেষ করবে। ওকে? অসমোসিস মোটামুটি ভাবে আমরা সবটা দেখানোর চেষ্টা করলাম। অসমোসিসের গুরুত্ব বলা হয়নি। হ্যাঁ, বাহ, মনে পড়ে গেল আমার। অসমোসিসের গুরুত্ব, অসমোসিসের গুরুত্ব কি? ধরো উদ্ভিদ, আমাদের মেন উদ্দেশ্য কি? পড়াটার মেন উদ্দেশ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার, ওয়াটারের ট্রান্সপোর্ট। আগে তো ওয়াটার নিতে হবে নাকি? মূলরম দ্বারা জল শোষণ। কোষের মধ্যে যে সলিউশনটা আছে সেটা তুলনামূলকভাবে হাইপারটনিক। মাটির মধ্যে যে কৈশিক জল আছে সেটা হাইপোটনিক। তাহলে কোষে জল প্রবেশ করবে, কোষের মধ্যে জল প্রবেশ করবে, তাহলে মূলরম দ্বারা জলের শোষণ অভিশমনের একটা গুরুত্ব। ওকে, এবার যখন ওই কোষটার মধ্যে জল ঢুকলো, প্রথম ধরো এই সেলটার মধ্যে ওয়াটার মূলরম দ্বারা এসে এর মধ্যে প্রবেশ করলো, তাহলে এই সেলটার আবার কি হয়ে গেছে? টার্গার প্রেসারটা বেড়ে গেছে। তার সাপেক্ষে তার পরবর্তী যে সেলটা আছে, তার পরবর্তী আমি যদি ছবি এঁকে দেখাই, একটুখানি দেখিয়ে দিই। দেখো, এই সেলটার মধ্যে জলটা এক্ষুনি এসে প্রবেশ করলো, তাহলে এই সেলটার টিপিটা কি হলো? হাই হলো। বা এই সেলটার ওয়াটার পোটেনশিয়ালিটি বাড়লো, এই সেলটার মধ্যে ওয়াটার পোটেনশিয়ালিটি হাই হলো। পার্শ্ববর্তী যে কোষটা আছে, তার পাশেই যে কোষটা আছে, সেই সেলটার সাই ডাব্লিউ তখন লো আছে, তখন সুন্দরভাবে জলটা কোথায় প্রবেশ করলো? এখানে প্রবেশ করলো। তাহলে সেল টু সেল অসমোসিস অলসো একটা ইভেন্ট। হ্যাঁ, কোষের মূলরম দ্বারা জল শোষণ এবং তা কোষ থেকে কোষান্তরে, মানে কোষ থেকে অপর কোষে, এক কোষ থেকে অপর কোষে যাওয়া, সেল টু সেল অসমোসিস যেটাকে বলা হয়, সেটাও কারণ জন্য হয়। অভিশমনের একটা গুরুত্ব, পাশাপাশি পত্ররন্ধ্রের উন্মোচন বা বন্ধ হওয়া, এটা একটা অসমোসিসের ঘটনা বা অসমোসিসের গুরুত্ব বলে তোমরা নোট করে নেবে। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে এইভাবে পড়াশোনাটাকে শেষ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, যাতে সবার কাছে আমি এই চ্যানেলটাকে নিয়ে যেতে পারি। কারণ সবারই অসুবিধাজনিত কারণেই এই চ্যানেলটা ভাবনা চিন্তা করেছিলাম, যাতে খুব সহজে, খুব সিম্পল উপায়ে তোমাদের কাছে পড়াগুলোকে পৌঁছে দিতে পারি। ওকে, প্রত্যেকে ভালো থাকবে।